তোষামোদ করা নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। শাসক ও শোষক শ্রেণীর জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেন সংবাদকর্মীরা। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব ঘটনার প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। এই দুই ছাত্র সরকারে থাকলে দেশে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে না বলে আশঙ্কা করছেন দলটির সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী 15 দিনের মধ্যে এ দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে যেসব ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে অবশ্যই তাদের নিয়োগ বাতিল করতে হবে। আমাদের আজকের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার জনাব গোলাম মুর্তজা। মুর্তজা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আছেন গণ অধিকার পরিষদের উচ্চ পরিষদের সদস্য জনাব হাবিবুর রহমান রিজু। রিজু ভাই, আপনাকেও স্বাগত জানাই। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানে আপনারা একযোগে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। আমরা আজকের আলোচ্য বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন দেখে আলোচনাটি শুরু করব। রাজনীতির ধর্মই এমন, কখনো হাওয়া বহে উত্তরে, কখনো বা দক্ষিণা সমীরণ। শত্রু কিংবা মিত্র সবই বিচার হয় স্বার্থের নিরিখে। যেই সরকার তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যবস্থা করছে কিনা। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতি যেন এমন আবর্তেই ঘুরছে। রাজপথের আন্দোলনে এক কাতারে লড়াই করেছেন গণ অধিকার পরিষদ ও সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমরা। তাদেরই এখন পদত্যাগের চরমপত্র দিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মঙ্গলবার দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন হুমকিই দেন তারা। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। তারা যদি আগামী 15 দিনের মধ্যে পদত্যাগ না করে, আমরা যমুনা ঘেরাওয়েরও কর্মসূচি দেব ইনশাআল্লাহ। তাদের মতে যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল তা থেকে অনেকটা দূরে সরে গেছে সরকার। এমনকি পতিত আওয়ামী লীগ প্রশ্নেও অনেকটা নমনীয় বলে অভিযোগ তাদের। আওয়ামী সরকারের রাজনীতি নিষিদ্ধ করা কিংবা তাদের প্রিভিয়াস যে 3টি নির্বাচন, একতরফা নির্বাচন, সেই নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণার বিষয়ে তারা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেয় নাই। অল্প সংস্কার বা বেশি সংস্কার বলে সরকার কি বোঝাতে চাইছে তাও স্পষ্ট করার কথা বলেন নেতারা। দলটির শঙ্কা নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিয়েও। তাই অন্তর্বর্তী সরকারের পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনেরও দাবি জানান তারা। আমরা দাবি তুলছি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। প্রয়োজনে নতুন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলমের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন গণ অধিকার পরিষদের নেতারা। এই যে বিভ্রান্তিকর সংবাদ আজকে প্রকাশ করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। জনাব হাবিবুর রহমান রিজু, এই সরকারটি গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থানে যত দল মতের মানুষ অংশ নিয়েছে সবার সমর্থনে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারটি সকল দল মতের মানুষের সমর্থন নিয়ে কাজ করছে। অনেকে অনেকভাবে সমালোচনা করছেন, রাজনৈতিক দল বা তার বাইরের অনেকে তাদের বিভিন্ন ভূমিকা নিয়ে সমালোচনা করছেন। নির্বাচন, সংস্কার, বিচার, এই 3টি বিষয় নিয়েও নানান বিতর্ক চলছে, মতভেদ আছে, থাকবেই। অন্যান্য দল যেমন বিএনপি, তাদের অনেক সমালোচনা আমরা শুনেছি এই সরকারের ভূমিকা নিয়ে, নিরপেক্ষতা নিয়ে। নতুন যে দলটি গঠন করা হয়েছে সেই দলের প্রতি তাদের বিশেষ সমর্থন নিয়ে এরকম অনেক আলোচনা। কিন্তু আজ আপনারা যেই বক্তব্য দিলেন, আমি পুরো বক্তব্যটাই শুনেছি সংবাদ সম্মেলনে। যথেষ্ট কঠোর অবস্থান বলা যায়। এ যাবৎকালে এই গত 7 মাসে অন্য কোনো দল সরকারের ব্যাপারে এত কঠোর অবস্থানে যায় নাই। এর কারণ কি? আসলে এটা খুবই একটা সাধারণ বিষয়। গণ অভ্যুত্থানের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলছি আমরা, এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই। ছাত্ররা যখন একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, এটা তো একটা নৈতিক প্রশ্ন। আপনারা রাজনৈতিক দল করে সরকারে থাকবেন, সহজ ব্যাপার। কিন্তু সরকারে যারা আছে এরা তো দলে নেই। দলে নেই,
আনুষ্ঠানিকভাবে নেই, কিন্তু দল তো তারাই চালাচ্ছে। এমনকি আমরা মানে দল গঠনে তাদের ভূমিকাটা কেমন দেখেন? দল গঠনে তাদের ভূমিকা হচ্ছে একেবারেই যে ইনার সার্কেল থাকে দলের মধ্যে 4-5 জন, তার মধ্যে তারা 2 জন আছে। যেমন আমি আপনাকে বলতে পারি, আমরা একটা বৈঠক করছিলাম মাহফুজ, নাহিদ, আসিফ সহ কয়েকজনের সাথে। ওরা 5 জন ছিল, আমরা 5 জন ছিলাম, 2 পার্টি। তখন ওরা পার্টি হয়নি, আমরা পার্টি, ওরা পার্টি হয়নি, ওরা ছাত্র। মন্ত্রীপাড়াতেই হয়েছিল সে বৈঠক। সে বৈঠকে আমাদের একটা প্রস্তাব ছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে তরুণ প্রজন্মের যে জাগরণ ঘটেছে এবং বাংলাদেশের মানুষের একটা দীর্ঘদিনের একটা প্রত্যাশাও বটে যে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বাইরে একটি নতুন শক্তির আত্মপ্রকাশ ঘটুক। সেই জায়গা থেকে যুবশক্তি যাতে বিভক্ত না হয়, আমরা ঐক্যবদ্ধভাবে কিছু করতে পারি কিনা, এবং প্রয়োজনে আমাদের দলীয় সিদ্ধান্ত ছিল এরকম, যদি যুব সমাজ ঐক্যবদ্ধ থাকে, গণ অধিকার পরিষদ তো আসলে ইয়াংদের একটা সংগঠন, আমি বোধহয় ওদের ভিতরে একমাত্র বয়স্ক মানুষ, মানে আরও 2-1 জন আছেন, মানে এনসিপির আগে গঠিত বলা যেতে পারে গণ অধিকার আমি সে কথা সেটা বলতেছি। এবং এটা আমরা বললাম আসো আমরা একসাথে করি, কিন্তু তাদের কেউ কেউ বলল যে নূর নাকি তাদের দলে যোগদান করবে, নতুন দলে। এবং তারা এরকম মিডিয়াতে এসে বলছে যে নূর তাদের দলে যোগদান করতে চেয়েছে। তাহলে একটি সৎ আকাঙ্ক্ষাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করলে ভিন্ন রকম হয়ে যায় না? এখন যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হলো তারা এখন রাজনৈতিক দল, আমরা তাদের অভিনন্দন জানাই, আমাদের দলের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, ঐক্যমত্য সরকারও, কিন্তু কোনো রাজনৈতিক দলের একজন সদস্য এই সরকারের সাথে নেই। তা আপনারা একটা দল গঠন করছেন এবং আপনারা এটাকে চালাচ্ছেন, যে নাগরিক পার্টি আপনারাই চালাচ্ছেন, তা আপনার সরকার থেকে কেন করবেন? বিষয়টা এখানেই আর কি। না, নাগরিক পার্টি তো কমিটি আছে, সেই কমিটি তো দল চালাচ্ছে, মানে সরকার কিভাবে চালাচ্ছে? আসলে লোকচক্ষুরতে আমরা যেটা দেখি রাজনীতি, বা আমরা যেটা প্রত্যক্ষ করি, আসলে এইটা আসল রাজনীতি না। রাজনীতির মূল ঘটনাগুলো হচ্ছে লোকচক্ষুর অন্তরালে হয়, সেই জায়গা থেকে তারাই হচ্ছে মেন ব্যাটসম্যান। মানে অন্তরালে হওয়া এটা কি ষড়যন্ত্র টাইপের কিছু? না, এটা এই সৃষ্টির আদি থেকে এটা একটা পদ্ধতি। মানে ওটাও রাজনীতির একটা অংশ? হ্যাঁ, এটা রাজনীতির অংশ। আমরা রাজপথে যা দেখি, এটাই তো মূল রাজনীতি না, এটা রাজনীতির একটা অংশ। কিন্তু মূল রাজনীতি আসলে লোকচক্ষুর অন্তরালে ঠিক করা হয়, সেটা প্রকাশ করা হয় আনুষ্ঠানিকভাবে। এখন আপনাদের দলের যে অবস্থান আজকে জানলাম, অন্যান্য দল যারা এই অভ্যুত্থানকারী শক্তির অংশ ছিল এখনও এই সরকারের সমর্থন করে, প্রকাশ্যে বিরোধিতা না, সমালোচনা করে, সেসব দলের সাথে আপনাদের এই অবস্থান নিয়ে কি কোনো আলাপ আলোচনা হয়েছে? আমাদের যে দাবিগুলো আপনারা জানিয়েছেন, এটা অন্যান্য দলও চায় কিনা? অন্যান্য দলও চাই, কিন্তু আমরাই প্রথম প্রকাশ করছি। তাহলে কি আপনারা ধারণা করছেন যে অন্যেরাও একই দাবি করবে? মেবি 2 জন ছাত্র উপদেষ্টা সরে গেলে এই সরকার নিরপেক্ষ হয়ে যাবে? আসলে নিরপেক্ষ শব্দটা আসলে খুবই একটা আপত্তিকর শব্দ আমি মনে করি, নিরপেক্ষ শব্দটা। কিন্তু এখানে যেভাবে এই সরকারটা গঠন করা হয়েছে, সেক্ষেত্রে এই সরকারের তাতে তো কিছু আসে যায় না। এখানে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার চলছে, আসলে ওনার ব্যক্তিত্ব, ওনার ভারে একটা রাষ্ট্রের টুলস অ্যান্ড মেশিনারিগুলো তো একদম ধ্বংসপ্রাপ্ত। সেই জায়গা থেকে উনি দেশটাকে চালাচ্ছেন, এর আমি তো মনে করি খুবই বিস্ময়কর। দেশের আপনার রাষ্ট্রযন্ত্র যেখানে ভেঙে খান কোনো অঙ্গই কাজ করছে না, ফাংশনেবল না, সেইখান থেকে সরকার অনেক জটিল কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালন করছে, সেটা তো তাদের কৃতিত্ব। কোনো সন্দেহ নেই, কৃতিত্ব দিতে বিন্দুমাত্র দ্বিধা করব না।
আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন করে আমি মুর্তজা ভাইয়ের কাছে যাবো। সেটি হচ্ছে যে আপনারা 15 দিনের একটা সময় দিয়েছেন, দুজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং বিভিন্ন পর্যায়ে যারা ছাত্র প্রতিনিধি আছে সরকারে তাদেরকে তাদের নিয়োগ বাতিল করতে হবে, তা না হলে একজনের কথা আমরা শুনলাম যে যমুনা ঘেরাও করা হবে। তার মানে কি আপনারা সরকারের বিরুদ্ধে একদম মাঠে আন্দোলনে যাচ্ছেন? না, তার মানে এরকম না। কিন্তু যমুনা ঘেরাও আমরা যদি রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখি, এটা তো একদম মাঠে সরকার বিরোধী আন্দোলন, এরকম না? না, আমরা তো এই সরকারের বিরুদ্ধে কর্মসূচি, আমরা দুজন, আমি এই যে কোনো উপদেষ্টার দাবির যে কোনো উপদেষ্টার বিরুদ্ধে তো মুভমেন্ট হতে পারে। যে কোনো উপদেষ্টার বিরুদ্ধে জাহাঙ্গীর সাহেবের বিরুদ্ধে কথা হয়নি, সাকাত সাহেবের বিরুদ্ধে কথা হয়নি, এবং অনেক উপদেষ্টার বিরুদ্ধে কথা হয়েছে। জাহাঙ্গীর সাহেবের উপদেষ্টার পদত্যাগের কথা উঠেছে না, তার মানে এই নয় সরকারের বিরুদ্ধে কথা বলছে। জি, এটা সমালোচনার পর্যায়ে আছে, এরকমটা মনে করব। মুর্তজা ভাই, এই সরকার সব মানুষের সমর্থনে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যত শক্তি ছিল, রাজনৈতিক অরাজনৈতিক সব শক্তি মিলে এই সরকার গঠন করেছে। চরম ক্রান্তিকালে এই সরকার দায়িত্ব নিয়েছে এবং চরম বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছে। তারপরও এই দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি ব্যর্থতা নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলি, সমালোচনা হয়, সব ঠিক আছে। ফলে অভ্যুত্থানকারী শক্তির সরকার এখনো বলা যাচ্ছে কিনা, যেই অবস্থানগুলো বিভিন্ন দলের আমরা দেখছি বা আজকে না গণ অধিকার পরিষদের যে বক্তব্য আমরা শুনলাম, নাকি এটাকে আপনি সরকারের বিরুদ্ধে যারা থাকবেন বা সরকারের বাইরে যারা থাকবেন তারা তাদের ভূমিকা পালন করবে, এটা রাজনৈতিক দলের স্বাভাবিক অবস্থান, এরকমটা কি মনে করেন? আপনি শেষে যেটা বললেন এইভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে যে একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটি গণ অধিকার পরিষদ বা অন্য যে কোনো রাজনৈতিক দল, তারা তাদের মতো করে ব্যাখ্যাটা করবেন। যেমন তারা সংবাদ সম্মেলন করতে গিয়ে বলেছেন যে একজন উপদেষ্টার নাম উল্লেখ করে বলেছেন যে তিনি এখন অমুক দলের বিরুদ্ধে বলেন, আবার আরেক দলের বিরুদ্ধে বলেন, কখনো জামাত, কখনো হেফাজত, কখনো বিএনপির বিরুদ্ধে কথা বলেন। তো রাজনীতি যারা করেন, দেশ যারা পরিচালনা করবেন, তারা তো, বা বিশেষ করে রাজনীতি যারা করবেন, তারা তো এই কথাগুলো বলাটা রাজনীতির অংশ। কিন্তু তারা তো কোনো রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করছেন না। রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব না করলেও দেশ যখন চালানো হচ্ছে, তারা যখন একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এর পুরোটাই তো রাজনীতি। কারণ যে রাজনীতির অভিযোগ গণ অধিকার পরিষদ একজন উপদেষ্টা বা ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে করছে, আবার গণ অধিকার পরিষদ যে সংবাদ সম্মেলন করছে তারাও কিন্তু অভিযোগই করছে, সুনির্দিষ্ট করে অভিযোগই করছে। সুতরাং আপনি, কিন্তু এইটা মূল বিষয় নয়। মূল বিষয়টি হচ্ছে অবশ্যই এতে গণঅভ্যুত্থানের ফসল, গণঅভ্যুত্থানের সরকার। এই গণঅভ্যুত্থানটা কে করেছে? গণঅভ্যুত্থান করেছে আপনি যেটা বললেন, ফ্যাসিস্ট শক্তি ছাড়া, শেখ হাসিনার ফ্যাসিস্ট শক্তি ছাড়া আর সব মানুষের এইখানে অংশগ্রহণ ছিল। কেউ ঘরে বসে টেলিভিশনের সামনে বসে অংশ নিয়েছে, কেউ রাজপথে পুলিশের গুলির সামনে অংশ নিয়েছে, কিন্তু অংশগ্রহণ ছিল, মনে প্রাণ একটা সমর্থন ছিল। সেরকম একটা জায়গা থেকে নেতৃত্ব দিয়েছে, সব দল ছিল সেখানে। যে হেফাজতের কথা বলেন, জামাত ইসলামের কথা বলেন, বিএনপির কথা বলেন, সব দলের অংশগ্রহণ ছিল। গণ অধিকার পরিষদ বলেন, সবার অংশগ্রহণ ছিল সেখানে। কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল এই বৈষম্য বিরোধী ছাত্র। বললো যে রাজনীতির অন্তরালে অনেক কিছু থাকে। হ্যাঁ, আপনি যদি দেশের সাধারণ মানুষের কাছে যান, সাধারণ মানুষ কিন্তু ওই অন্তরালের সব দল যে ছিল ওইভাবে জানে না। তারা জেনেছে হ্যাঁ নাহিদ ইসলাম একজন, মাহফুজ আলম একজন, এবং ওই সময় অনেক দলের অংশগ্রহণ কিন্তু প্রকাশ্য ছিল না। তারা পরিচয় দিয়েও করে। এই যে পরিচয় না দিয়ে আন্দোলনে অংশ নেয়, এটা তো একটা কৌশলের অংশ। কারণ বোঝানোর চেষ্টা করা হয়েছে, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দাবিতে, যে কারণে, যে ভিত্তিটা তারা তৈরি করেছিল, সেটা দেশের জনমানুষ ওন করেছিল, মনে করেছিল যে এটা তো আমার দাবি, বৈষম্যহীন একটা সমাজের দাবি। আমার ছেলে চাকরিতে ভালো করবে, চাকরির পরীক্ষায় ভালো করবে, সে সুযোগ পাবে না, আরেকজন বৈষম্য করে এসে সুযোগ পেয়ে যাবে। ওই যে একটা সাধারণ মানুষের ওন করার ব্যাপারটা ছিল। যেহেতু এই শিক্ষার্থীদেরকে মানুষ ওন করেছিল, সে কারণে বড় দল, ছোট দল, নানা রঙের দল, কেউ ওইটা করার সাহস করেনি যে তারা এসে পরিচয় দিবে আমরা অমুক। ছাত্রদল অনেক বড় সংগঠন, এখন দেখেন ছাত্রদলের একটা বড় অংশগ্রহণ ছিল সেখানে, কিন্তু তারা প্রকাশ করেনি। কেন প্রকাশ করেনি? কারণ আন্দোলনটা যাতে কোনোভাবে মানুষের কাছে প্রশ্নের মধ্যে পড়ে না যায়। মানে এটা দলীয় না, এটা একটা নির্দলীয় সকল মানুষের শিক্ষার্থীদের, মানুষ মনে করেছে আন্দোলন শিক্ষার্থীরাই করছে।
শুধুমাত্র ওরাই করছে, মানুষ এত কিছু জানতো না, যে কারণে মানুষের এই সমর্থনের জায়গাটা এরকম ছিল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছু হয়েছে। এখন এই 2জন মন্ত্রী কেন বা 3জন মন্ত্রী কেন, উপদেষ্টা কেন? তারা সামনে থেকে আন্দোলন করেছিল, তারা সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখানে তাদের যে বক্তব্যটি, যে যখন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে সরকারে যোগ দিয়েছেন, তার মধ্যে একজন সুরেশে দল করেছেন, বাকি দুজনও তাদেরই সহযোদ্ধা বা ভবিষ্যতে দলে যেতে পারে এরকম ধারণাও করা হয়। এখনকার যে বাস্তবতা, 7 মাস আগের যেই সরকারের অবস্থান এবং সবাইকে প্রতিনিধিত্ব করার যে জায়গাটি ছিল, 7 মাস পরে এসে এখন সেই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিগুলোর যে ভিন্ন ভিন্ন অবস্থান, তাতে করে কি সরকারকে এখনও সবার বলতে অভ্যুত্থানকারী সকল শক্তির সরকার বলা যায়? অভ্যুত্থানকারী সকল শক্তির সরকার অবশ্যই। এটা আজকে যদি বিএনপি বলে যে না আমরা আর সমর্থন করি না, সেটা একটা আলাদা ব্যাপার, রাজনীতির কারণে তাদের সেটা করার আছে। অবশ্যই এটা অভ্যুত্থানকারী শক্তির সরকার। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন বা যে প্রশ্নটা মূল যে জায়গা, যে এখনও ছাত্রদের, তারা একটা রাজনৈতিক দল করেছে, কিন্তু যে 2জন উপদেষ্টা হিসেবে আছে সেই 2জন রাজনৈতিক দলে নেই, কিন্তু মানুষ মনে করছে তারা তো ওই এদেরই অংশ। এখন এই জায়গাটিতে এসেছে তারা সরকারে থাকবে কি থাকবে না, যে সংবাদ সম্মেলনটিকে আপনি উল্লেখ করেন যে এরা সরকারে থাকবে কি থাকবে না, এরা কিন্তু এখনো পর্যন্ত ওই সিদ্ধান্ত কিন্তু এখনো জানা যায় নাই যে তারা একেবারে নির্বাচন পর্যন্ত সরকারে থেকে যাবে অথবা তারা অমুক দিন সরকার থেকে পদত্যাগ করবে। তারা যেটা এখন পর্যন্ত বলেছে, তারা যদি রাজনীতি করেন তাহলে সরকার থেকে বের হয়ে গিয়ে রাজনীতি করবে, যেমনটা নাহিদ ইসলাম করেছেন। তো সেই সময়টা শেষ হয়ে যায়নি এখনো, বা ডক্টর ইউনূস বা এই সরকারের অবস্থানও এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি যে কীটা হবে, সামনে সময় আছে। এই সময় থাকাকালীন অবস্থাতে আমি যে গণসংহতি সমিতির গণ অধিকার পরিষদের যে বক্তব্যটি দেখলাম, এই বক্তব্যটি আমার কাছে খুব পরিপক্ক রাজনীতির মতো মনে হলো না। যে পদত্যাগ করতে হবে, না হলে যমুনা ঘেরাও করব, এই রকম পর্যায়ে তো রাজনীতিটা যায় নাই যে যমুনা ঘেরাও করার মতো। এখন হতে পারে এটা রাজনীতির কথা বলার জন্য বলে ফেলেছেন, কিন্তু গণ অধিকার পরিষদ একটা নতুন, সেটা এরাও তো একটা তরুণদের রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটির প্রধান নেতা নুরু। এখনকার যে ছাত্র যাদের কথা আমরা বলছি, তারা একসময় একই সঙ্গে রাজনীতি করেছে, নুরুর সঙ্গেই রাজনীতি করেছে। ছাত্রদের যে দল সেটা যেমন তরুণদের দল, একই রকমভাবে গণ অধিকার পরিষদ এরাও তো তরুণদের দল। সুতরাং তাদের কাছ থেকেও মানুষ এক ধরনের পরিপক্কতা আশা করে। তারা যখন অভিযোগ করতে গিয়ে বলছেন, এখন সরকারের বিরুদ্ধে অভিযোগ অবশ্যই করা যায়, অবশ্যই সরকারের উপদেষ্টার পদত্যাগ চাওয়া যায়, এখানে আমার কোনো বিরোধ নেই, রাজনৈতিকভাবে অবশ্যই চাওয়া যায়, কিন্তু তাদের একটা বক্তব্য শোনার ব্যাপার আছে, তাদের সময় দেওয়ার ব্যাপার আছে, যেহেতু গণঅভ্যুত্থানের সরকার। কিন্তু অভিযোগ করতে গিয়ে যদি আমি বলে ফেলি এই সরকার তলে তলে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে, এটা কি কোনো কথা? এটা কি কোনো রাজনৈতিক কথা হলো? তারাও তো একটা বড় স্টেক হোল্ডার এই অভ্যুত্থানের এবং অভ্যুত্থান পূর্ববর্তী দীর্ঘ সময় মাঠে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। কার কথা বলছেন? গণ অধিকার। এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, তো এটা তো নিতে আমি একমত। তারা তো ধরেন নূর একা যে পরিমাণ মায়ের খেয়েছে, মায়ের খাওয়ার পরে যেভাবে সে রাস্তায় দাঁড়িয়ে থেকেছে, এটা তো স্বৈরাচার বিরোধী আন্দোলনে, শেখ হাসিনার এই ফ্যাসিজম বিরোধী আন্দোলনে, এই জুলাই আগস্টের গুলি করে হত্যা করার আগে পর্যন্ত নুরুর চেয়ে বেশি ত্যাগ তো আর কেউ স্বীকার করেন নাই। নুরুকে তো আমরা চোখের সামনে দেখেছি, বিশ্ববিদ্যালয় এলাকাতে নুরু মারা যেতে পারত, রক্তাক্ত হয়েছে, ভিডিও ভবনে গিয়ে হামলা করা, রক্তাক্ত হয়েছে, সিসিটিভির ফুটেজ থেকেছে, কিন্তু কখনোই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এগুলো সব সত্যি, কিন্তু আমি বলছি যে যখন আপনি একটা রাজনৈতিক দল, যখন আপনি তুলনামূলকভাবে নতুন রাজনৈতিক দলটির চেয়েও পরিপক্ক রাজনৈতিক দল, তখন যখন আপনি একটা সংবাদ সম্মেলন করবেন, তখন যখন আপনি একটা দাবি জানাবেন, সেই রাজনীতির মধ্যে অনেক মানুষ শুধু বয়স দিয়ে সব কিছু বিচার করবে না। ধরেন মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, আমরা কি কেউ বিচার করছি যে মাহফুজ আলমের বয়স কত? আমরা কখনোই দায়িত্ব পালন করেছি? আমরা তো এটা দিয়ে বিচার তো মানুষ করবে না, খুব নির্মোহ মূল্যায়ন হবে। নাহিদ ইসলাম যে দায়িত্ব পালন করেছেন, কেউ তার বয়স দিয়ে বিচার করেন না যে নাহিদ ইসলামের বয়স কত। আন্দোলনের সময়ও নয়, সরকারে যখন আছেন তখনও নয়। বিচারটা তো নির্মোহ হবে, মূল্যায়নটা তো নির্মোহ হবে। কিন্তু আমার প্রশ্ন যে সেই বিচার করা, মূল্যায়ন করা, নির্মোহ অবস্থায় যাওয়া, সেটারও একটা সময় আছে, একটা ব্যাপার। তার চেয়েও বড় যে ব্যাপার, এই সরকারটি গণঅভ্যুত্থানের আন্দোলনের ফসল, এবং এই সরকারটি আওয়ামী পুনর্বাসনের উদ্যোগের যে কাজ করছে, এই অভিযোগ কোনো বিবেচনাতেই সত্যি নয়। এই সরকারের আপনি প্রশ্ন করতে পারেন যে ফ্যাসিস্ট যারা আছেন, শেখ হাসিনা সহ, তাদের বিচারিক প্রক্রিয়াটা ঠিকমতো চলছে কিনা। আপনি বলতে পারবেন না যে ঠিকমতো চলছে না, আপনি বলতে পারবেন, এই অভিযোগ হয়তো করতে পারেন যে আমরা আরও গতিশীল চাই।
গতির জায়গা নিয়ে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন। এখন একটি বিচার নিয়ে গতির জায়গাতে এখন মানুষ কি ধরেন, এই সরকারের একটা বড় সমস্যাটা কি হয়েছে, শেখ হাসিনা যে সব কিছুকে তছনছ করে দিয়ে গেছে, মানুষের মনে একটা রাগ, ক্ষোভ, বিক্ষুব্ধতা, অর্থনৈতিক সংকট, বহু কিছু ছিল। ডক্টর ইউনূস বাংলাদেশের চেয়ে বেশি সারা পৃথিবী, যে গ্রহণযোগ্যতা তার, একটা ম্যাজিক্যাল ক্যারেক্টার, মানুষেরও একটা বড় অংশ মনে করেছে ডক্টর ইউনূস যেহেতু দায়িত্ব নিচ্ছে, সুতরাং আমার এখন এই বাংলাদেশে আর কোনো সমস্যা থাকবে না। ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিয়েছে তখন আমাদের প্রশাসন ঠিক নাই, আমাদের পুলিশ ঠিক নাই, আমাদের রাজনীতি ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই, কোনো কিছু ঠিক মতো কাজ করছে না। তিনি এক ধরনের ইসের মধ্যে পড়ে গেছেন, একটা গর্তের মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে তার ওঠার চেষ্টা করছেন। সেই জায়গা থেকে ওঠার চেষ্টা করলে আপনি যদি সামগ্রিকভাবে এই দেশের মূল্যায়ন করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বহু কিছু নিয়ে আমরা এক ধরনের পারসেপশন তৈরি করে দিয়েছি যে হ্যাঁ এটা হচ্ছে না, এটা হচ্ছে না, সেগুলোকে আমি অস্বীকার করছি না। কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, এত প্রতিকূল অবস্থার মধ্যে চাল আর সয়াবিন তেল ছাড়া, চালের দাম আর সয়াবিন তেলের দাম ছাড়া তো এই সরকারের বাজার ব্যবস্থাপনা আপনাকে তো নিঃসন্দেহে বলতে হবে যে অসাধারণভাবে তারা এটা সফল করেছে। দায়িত্ব নেওয়ার সময় লাভ দিয়ে জিনিসপত্রের দাম বাড়ছিল, আমরা সমালোচনা করছিলাম, একেবারে সঠিক সমালোচনা, কিন্তু সেটাকে যে সে একটা স্থিতিশীল অবস্থায় রাখলো, এটা অনেক বড় একটা সাফল্য। ধরেন আমি এর আগেও একই আলোচনা বলেছি, এই সরকার দায়িত্ব নিয়ে আর্থিক সেক্টরে একেবারে বিশাল কোনো পরিবর্তন করে ফেলেছে সেটা আমি বলবো না, কিন্তু আমাকে তো স্বীকার করতে হবে যে এখন আর ব্যাংক থেকে কোনো টাকা জালিয়াতি করে নিয়ে পাচার করা হচ্ছে না, বড় বড় পাচার তো বন্ধ করে দিয়েছে। তো আমরা খাতওয়ারি হয়তো আরো আলোচনা করতে পারবো। না, আমি খাতওয়ারি আলোচনা করব না, আমি বলছি যে সামগ্রিকভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন, এই সরকারের যমুনা ঘেরা ওই রকম জায়গাতে যায় নাই। এটি কি কোনো কোনো উপদেষ্টার কোনো বক্তব্য বা কাজ বা ধ্যান ধারণার কারণে এই সরকারের প্রতি সমর্থন কমে আসা বা দুর্বল হওয়াটা মানে আমার কাছে মনে হয় কোনো কোনো উপদেষ্টার, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রথমত কথা স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা খেয়াল করে দেখি এ যাবৎকালে বাংলাদেশে আমাদের রাজনৈতিক জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমরা যতদিন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে এসেছেন তিনি প্রায় একই রকমের সমালোচনার মুখে পড়েছেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সহ মন্ত্রণালয়। আমি ঠিক জানি না, মানে আমার এটা বিস্ময়কর লাগে আমার কাছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা একই রকমের সমালোচনার মুখে পড়েছেন। এই রকম একজন উপদেষ্টা ছাড়া আর কারো অন্য কোনো উপদেষ্টাদের এমন কোনো বক্তব্য, এমন কোনো যেটা আমাদের বক্তব্য এসছে এখন যিনি তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম, তার বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় স্ট্যাটাস, এটা তো রাজনীতির বক্তব্য। তিনি একটা এই সরকারটা যদি সবার হয় তাহলে তারা কোনো রাজনীতি এমন বক্তব্য দেবে না যেটি অন্য রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে। আপনি এখন রাজনীতির যেটা সত্য সেটা আপনি সত্য বলতে পারবেন না কেন? এখন আমি সবার সরকার, আমি অরাজনৈতিক ধরেন অরাজনৈতিক বলে আসলে কিছু নাই রাজনৈতিক সরকার। ধরুন আমি এখন সরকারের অংশ, কারণ আমি এখন সরকারের অংশ বলে এখন আপনি যা যা প্রশ্ন করবেন সরকারের সমালোচনার, এখন সব কিছুকেই আমি বলবো যে না আপনার প্রতিক্রিয়া ঠিক না, সব কিছু ঠিক আছে। দেশের তো সব কিছু ঠিক নাই। আপনি সাংবাদিক হিসেবে সারা জীবন যেভাবে সরকারের কঠোর সমালোচনা করেছেন এবং যৌক্তিকভাবে তথ্যভিত্তিক, নিশ্চয়ই আপনি সরকারের অংশ হওয়ার পরও একই রকম। না, অবশ্যই, কারণ আমরা অতীতে ফ্যাসিজম তৈরি হয়েছিল কেন? শেখ হাসিনা সরকারের যত বড় বড় অন্যায়, অনিয়ম, দুর্নীতি ছিল, অপকর্ম ছিল, আমরা দেখেছি সরকারের মন্ত্রীরা, সরকারের দলের লোকজন এসে সেটার পক্ষে একটা সাফাই গিয়েছে। এই ফ্যাসিজম তো এইভাবে তৈরি হয়। তো আমি সরকারের অংশ, আমি সরকারের সমালোচনাও করতে পারি। আমি সরকারের সমালোচনা করব ওই জায়গা থেকে যে আমি সরকারের ভালো কাজটা দেখতে চাই। তো সুতরাং আমার কথা বলতে গিয়ে আমি কোনোভাবেই সরকারের ওই খারাপ কাজের প্রতিনিধিত্ব করব না, কিন্তু আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে একটা প্রতিকূল অবস্থার মধ্যে দায়িত্ব নেয়ার পরেও এই সরকার এখন পর্যন্ত যেভাবে দেশ পরিচালনা করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে প্রশ্ন আছে, আলোচনা আছে, সমালোচনা আছে, এটাকে আমি উড়িয়ে দিচ্ছি না, এটাকে আমি বিবেচনায় রাখছি। কিন্তু সেটাকে বিবেচনায় রেখেও যদি আপনি সামগ্রিকভাবে দেখেন তাহলে এটাকে ওইভাবে আপনার অত দোষারোপ করতে পারবেন না। গ্লোবালি এই সরকার যে পরিমাণ চাপের মধ্যে আছে, ভারতীয় গণমাধ্যম এই সরকারের যে একটা ক্যারেক্টার তৈরি করার চেষ্টা করছে, কোনো ব্লগার এই সরকারকে যেভাবে পরিস্থিতি দেওয়ার একটা চেষ্টা করছে, সেই সমস্ত সব কিছু মোকাবেলা করে মোটামুটিভাবে নির্মোহভাবে দেশ পরিচালনা করার ক্ষেত্রে একটা জায়গাতে আমার ধারণা আছে। আর আপনি যে আলোচনাটার কথা শেষ করছি আমি, যে ধরেন মাহফুজ আলম কথা বলছেন, তিনি কখনো কথা বলতে হেফাজত বিষয়ে মন্তব্য করছেন, তারা তৌহিদি জনতা বিষয়ে মন্তব্য করছেন, শিবির বিষয়ে মন্তব্য করছেন। একজন রাজনীতিবিদ, একজন দেশ পরিচালনার দায়িত্বে থাকা মানুষ এই মন্তব্য করবেন, এটা খুব স্বাভাবিক। একই রকমভাবে
ওই মন্তব্যের সমালোচনা হবে, সেটাও স্বাভাবিক। আবার অনেকে বলেন যে এটি কি তার ব্যক্তিগত নাকি গোটা সরকারের? না, এটা আসলে থাকে না। একজন মন্ত্রী বা একজন উপদেষ্টা তিনি যখন কথা সেটি বলেন আর ব্যক্তিগত থাকে তখন আসলে ব্যক্তিগত। আপনি এখন যে কথাটা বলবেন, আপনি বলতে পারেন যে আমি ব্যক্তিগতভাবে বলছি। আপনি আসলে ব্যক্তিগত না, আপনি এই প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন, এই টেলিভিশনটির প্রতিনিধিত্ব করছেন। একটা ছোট্ট বিরতি নিয়ে আবার এই আলোচনায় ফিরবো। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ, গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন। ফিরে এসে আপনাদের সাথে পাবো আশা করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ, গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন। আজ আমরা কথা বলছি অন্তর্বর্তী সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি নিয়ে। আমাদের সাথে আছেন গণ অধিকার পরিষদের নেতা জনাব হাবিবুর রহমান রিজু এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার জনাব গোলাম মুর্তজা। রিজু ভাই, আপনার কাছে ফিরি। আপনারা বলছেন যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না যদি 2 জন ছাত্র উপদেষ্টা থেকে যান। তারা থাকলে কিভাবে নিরপেক্ষতা নষ্ট হবে? শুধু 2 জন কি নিরপেক্ষতাকে নষ্ট করতে পারে? এই উপদেষ্টা পরিষদ তো আরো অনেক বড়। না, এটা তো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। সেটা হচ্ছে যে আপনার নির্বাচন যখন অনুষ্ঠিত হবে বা নির্বাচনের তফসিল যখন ঘোষণা হবে, তখনকার চিত্রটা নিশ্চয়ই এখনকার মতো থাকবে না। তখন এই প্রশ্নগুলো অধিকর যৌক্তিক হবে। এখন যেটা করা হয়েছে সেটা হলো যে এই নির্বাচনের প্রস্তুতি তো আসলে তলে তলে সবাই নিচ্ছে, এনসিপিও নিচ্ছে, গণ অধিকার পরিষদ নিচ্ছে, সব দলে নিচ্ছে। সেই জায়গা থেকে এই প্রস্তুতির দেখেন, আমি আসলে আপনার প্রশ্নের কারণে আমাকে বলতে হচ্ছে যে এই যে সমাবেশটা হলো, মহাসমাবেশ করে তারা যে আত্মপ্রকাশ করলো, এতে কিন্তু সরকারের টুলস অ্যান্ড মেশিনারিগুলো কিন্তু জড়িত হয়ে পড়ছিল। অভিযোগ আছে অনেক ডিসি গাড়ি ঠিক করে দিয়েছে এবং এক ধরনের প্রভাব কিন্তু তারা খাটাচ্ছে, যেহেতু সরকারে আছে এবং ছাত্রদের যেহেতু আন্দোলন। ফলে বাংলাদেশের রাজনীতির এখনকার যে চিত্রটা আমরা সহজভাবে দেখছি, অনেকে অনেক ধরনের সন্দেহ পোষণ করছেন। দেখবেন তারেক রহমান একটা কথা বলছেন যে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের কথা বলতেছেন, 111-এর মতো একটা কিছু হবে এমন কথা বলতেছেন। আসলে কোনো রাজনৈতিক দলই তার লক্ষ্যে পৌঁছানোর জন্য খুব একটা স্বস্তিতে নেই, মানে সব দলই, সব দল। মানে অস্বস্তির কারণ কি? এই অস্বস্তির কারণ হচ্ছে যে আসলে রাজনৈতিক দলগুলো আসলে আমি বলবো যে ঐতিহাসিকভাবে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের রাজনৈতিক দলগুলো কখনো তার দলীয় স্বার্থের বাইরে দাঁড়িয়ে জাতীয় স্বার্থটাকে প্রধান হিসাবে দেখতে পারেনি। এখনো পারছে না। এখনো পারছে না। জাতীয় স্বার্থ যখন দেখেন এখন কতকগুলো বিষয় খুব জ্বলন্ত বিষয়, যে গণহত্যার বিচার, 28 লক্ষ কোটি টাকা যারা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে এবং এই পাচারের সাথে জড়িত যে নেটওয়ার্ক, তাদেরকে চিহ্নিত করা। তারা কিন্তু এখনও পল্টনে ঘুরে বেড়াচ্ছে। এখন আওয়ামী লীগের একজন মন্ত্রী তার মাথায় করে টাকা পাচার করেননি, এর তো একটা নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কে কিন্তু ধরা হচ্ছে না। বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে এরকম, আপনি দুর্নীতি করবেন, আপনার বিচার হবে না। সেটি তো রাজনৈতিক সরকারের আমলের কথা। একটি অরাজনৈতিক সরকার এখন এই বিষয়গুলো যে সামনে নিয়ে আসার যে বিষয়টা, প্রধান যে বিষয়, এবং এটা কিন্তু কোনো সহজ কাজ না। আমাদের দেশে যে ইস্টাবলিশড সোসাইটি গড়ে উঠেছে, এই সোসাইটি কিন্তু কালো পথেই গড়ে উঠেছে, অধিকাংশই, সবাই না, অধিকাংশ কিন্তু এইভাবে গড়ে উঠেছে। এবং এই যে কালো টাকার মালিক বা কালো পথে পুঁজিপতি হয়ে গেলেই তিনি সম্মানিত মানুষ। আচ্ছা, এইখানে আমি একটু জানতে চাই, যে অভিযোগটি বলা হচ্ছিল যে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা এবং তাদের নানানভাবে সহায়তা নেওয়া, তাদের অর্থ নেওয়া, তাদের আনুকূল্য নেওয়া, তাদেরকে আপনার প্রোটেকশন দেওয়া, এসব কাজের অভিযোগ সরকার বা নতুন দলের বিরুদ্ধে করা হচ্ছে। সেগুলো কি শুধু আমরা নানান ঘটনার থেকে উপসর্গ দেখে বলছি, নাকি হাতে কলমে আমাদের কাছে প্রমাণ আছে? কিছু তো হচ্ছেই, এবং তারাও তো বাঁচার জন্যই আপনার সাথে যোগাযোগ করবে, আপনি যেহেতু পাওয়ারে আছেন।
এবং এটা কোনো না কাজে হয়ে যায়। তখন আপনার খুব ঘনিষ্ঠ একজন এসে বললো, ওকে একটু দুর্বলভাবে দেখো। এই সব তো খুব একটি সামাজিকভাবে খুব একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার বাইরে যাওয়ার মতো অবস্থা আছে বলে আমার কাছে মনে হয় না। এখন সুনির্দিষ্টভাবে অভিযোগ ওইভাবে করলে আমি এখন তুলছি না, কিন্তু আমি মনে করছি যে এরকম ঘটনা ঘটছে, সকল দলের সাথে ঘটছে। এটা শুধু সরকারের সাথে হচ্ছে ব্যাপার, সরকারের বাইরে যারা বড় বড় দল আছে, স্থানীয়ভাবে বলেন, জেলা পর্যায়ে বলেন, সকল ক্ষেত্রে এগুলো হচ্ছে। এবং সরকারের সাথে যারা আছে জড়িত, তাদের থেকে হচ্ছে আপনার বাইরের দলে যারা প্রভাবশালী নেতৃত্ব আছে, তাদের সাথে এই ঘটনাগুলো অনেক বেশি ঘটছে। আচ্ছা, আরেকটা উল্লেখযোগ্য দাবি হচ্ছে, যেহেতু এই সরকারের বা এই উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে আপনার দল, সেখানে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বা নতুন উপদেষ্টা পরিষদ গঠনের কথা বলা হচ্ছে, সেটি কতটা বাস্তবসম্মত? এটা গণ অধিকারের প্রথম থেকেই প্রশ্ন ছিল, যে সেটা হচ্ছে যে 5ই অগাস্ট মানে পুনর্গঠন করে কি সব দলের প্রতিনিধিত্ব নেওয়া? আমাদের প্রস্তাবটা এরকম ছিল যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলবো না। অন্তর্বর্তী সরকার মানে হচ্ছে একটা এই কথাটা হচ্ছে একটা দুর্বল কথা। মানে প্রথমে সরকারকে আমি দুর্বল করে দিলাম যে আপনি অন্তর্বর্তীকালীন। আমাদের গণ অধিকার পরিষদের কথা অন্তর্বর্তী বললো, তার তো মানে কোনো মেয়াদ নির্দিষ্ট করা নাই। না, অন্তর্বর্তী বললে মেয়াদ নির্দিষ্ট করেননি, কিন্তু এই নাম দিয়ে বললেন যে মানে স্টপ গ্যাপ পূরণের জন্য। হ্যাঁ, আপনি কালা আলোচনা আর কি। তো বিষয়টা হচ্ছে যে এরকম, আমরা গণ অধিকার পরিষদ প্রথম থেকে বলছি যে এই সরকারটা এই গণহত্যার বিচার, লুটপাটের বিচার, এ সমস্ত করতে হলে সরকারকে শক্তিশালী করতে হবে এবং এই সরকারকে একটা জাতীয় সরকারের রূপ দিতে হবে। এটা গণ অধিকার পরিষদের প্রথম থেকেই দাবি, প্রথম থেকে গণ অধিকার সরকার হলো না কেন অভ্যুত্থানের পরে? এটা হলো না, আসলে বড় বড় অনেক দলের এ ব্যাপারে অনীহা। ওই যে বললাম যে জাতীয় স্বার্থে যে একটি সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপার, দলীয় স্বার্থ, দলীয় কোটারিগত স্বার্থকে প্রধান করতে, যে জাতীয় স্বার্থটাকে আমরা যে দল চায় নাই তাদের বাদ দিয়ে বাকিদের প্রতিনিধিত্ব থাকলেও তো অনেকখানি ঐক্যটা বজায় থাকতো। আসলে এটা বাস্তবসম্মত কথা না যে আপনি বড় বড় দলগুলো বাদ দিয়ে আপনি অন্যান্য দলগুলো নিয়ে সরকার গঠন করবেন বা জাতীয় সরকার হবে। জাতীয় সরকার মানে কি এই মুহূর্তে জাতীয় সরকার মানে আওয়ামী লীগ বাদে আর সমস্ত দলগুলো নিয়ে একটি সরকার, অংশগ্রহণমূলক একটি সরকার। সেই সরকারটাই হলো আসলে জাতীয় সরকার। তো সেটা হচ্ছে গণ অধিকার পরিষদের প্রথম থেকে এই দাবিটা আছে। এটা নতুন কোনো বিষয় না। এবং আমরা বারবার বলেছি যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হোক, এটা এর দাবিটা আমরা করি। পুনর্গঠনের ফলে কি ধরনের মানুষ উপদেষ্টা পরিষদে আসতে পারে, আপনারা কিরকম প্রত্যাশা করেন বা চান? আমরা মনে করি যে বৃহত্তর জাতীয় স্বার্থে এখনো জাতীয় সরকারের রূপ দেওয়া উচিত। যদি বড় বড় দল না চায় তখন কিভাবে সম্ভব? নাহলে এটা জাতির দুর্ভাগ্য। তাহলে এই সরকারই থাকবে, নির্বাচন পদ্ধতি তো থাকবেই। এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে আপনারা আশঙ্কা জানাচ্ছেন। যদি এই সরকারই থাকে নির্বাচন পর্যন্ত, আপনারা বলছেন সরকার নিরপেক্ষ নির্বাচন হবে না, তাহলে কি একটা পক্ষপাতিত্বমূলক নির্বাচন দেখতে যাচ্ছি আমরা? আমরা বলছি যে এরা যদি সরকারেই থেকে নির্বাচন হয়, তাহলে তখন নির্বাচন তো একটু প্রশ্নবিদ্ধ হইতেই পারে। আসলে নির্বাচনের সমীকরণ কি সেটাই তো আমরা জানি না। পলিটিক্সে আছি, নির্বাচনের সমীকরণ কিন্তু আমাদের কাছে স্পষ্ট না এখনো। শুধু আমাদের কাছে না, অন্য দলের কাছেও স্পষ্ট না। যেমন দাবি উঠছে এখন আপনার জাতীয় ঐক্যমতের একটি নির্বাচন করতে হবে। সমস্ত রাজনৈতিক দল একটা ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই ঐক্যমতে তো এখনো পৌঁছানো যায় নাই। সে আলোচনা চলছে। ইফতার পার্টিতে বিভিন্ন প্রোগ্রামে যেহেতু দেখছি অনেক নেতাই বলতেছেন, এই মুহূর্তে আমাদের জাতীয় ঐক্যটা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। জি, সেই আরো শক্তিশালী করা দরকার। জাতীয় ঐক্যটাকে আরো ইস্পাত কঠিন করা দরকার। জি, না হলে এই গণহত্যার বিচার, দুর্বৃত্তদের বিচার হবে না। বিচার, সংস্কার, নির্বাচন, বিচার, সংস্কার, নির্বাচন। জি, আমি একটু মুর্তজা ভাইকে আসতে চাই। জাতীয় ঐক্য যেটি গণ অভ্যুত্থানের পরে গঠিত হয়েছিল, 8ই অগাস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গঠিত হওয়ার পর থেকে গত 7 মাস পরে এসে সেই জাতীয় ঐক্য কতখানি মজবুত আছে বা আদৌ আছে কিনা? জাতীয় ঐক্য যে একেবারে পুরো নষ্ট হয়ে গেছে আমি সেটা বলবো না, কিন্তু
শুরু থেকে যখন জাতীয় সরকারের কথা বলা হয়েছে, যে কথাটি বললেন, তো জাতীয় সরকারে যে বড় বড় রাজনৈতিক দলের কথা বলছেন, জাতীয় সরকারে বিএনপি যেহেতু রাজি হয়নি, বিএনপি একটি সরকারে আসতে চায়নি, থাকতে চায়নি, যে কারণে কিন্তু জাতীয় সমর্থন তো সরকারটা দিয়ে গেছে। সরকারকে সমর্থন দিয়ে গেছে, কিন্তু বিএনপি জাতীয় সরকার চায় না, অংশ নিতে সে চায় না। অংশ নিতে চায় নাই। এটা তার অবস্থান। আমি তার অবস্থানে অপছন্দ করতে পারি, সমালোচনা করতে পারি, কিন্তু তার রাজনীতি, তার এটা অবস্থান। তার দাবি যে একটা নির্বাচন, যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেয়ার। এখন এই জায়গাটিতে পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকবে। এখন জাতীয় ঐক্যমত এটা আমাদের আসলে আমাদের চরিত্রের মধ্যেই নাই, বাঙালির চরিত্রের মধ্যেই ব্যাপারটা নাই। আমরা আমাদের অন্যান্য বিভিন্ন দেশে যেমন দেখি যে কোনো একটা ঘটনা ঘটলে, জাতীয় একটা ক্রাইসিস থাকলে তারা এক মানে জাতীয় জেনে স্বার্থে। বুঝে এক জায়গাতে আসে। কিন্তু আমরা কিন্তু খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু একটা ক্রাইসিস মোমেন্ট বলতে একটা আন্দোলন, বিক্ষুব্ধ সময়ে আমরা কাছাকাছি হই। 90-এ আমরা কাছাকাছি, 1971-এ কাছাকাছি হয়েছিলাম, 90-এ আমরা কাছাকাছি হয়েছিলাম, সব মত সব কিছু ভুলে আমরা একসঙ্গে হয়েছিলাম। 24-এ এসে আমরা সব কিছু ভুলে আমরা একসঙ্গে হয়েছিলাম। 90-এর অভিজ্ঞতা, একসঙ্গে হয়েছিলাম, কিন্তু যখনই নির্বাচন এসেছে, রাজনীতি এসেছে, আমরা আস্তে আস্তে আলাদা হয়ে গেছি। ওই যে 90-এর আন্দোলনের যে স্পিরিট ছিল, সেটা আমরা আর ধারণ করি নাই। এটা কি আপনি অনৈক্য বলবেন, নাকি প্রতিটি দল যার যার জায়গায় ফেরত গিয়ে তার রাজনীতি করছে? তার রাজনীতি করলে সে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে উদ্দেশ্য নিয়ে 90-এর আন্দোলন করলেন, আপনি মাঠে থেকে দেখা রাজনীতিবিদ, সাংবাদিক, তো যে উদ্দেশ্য নিয়ে আপনি আন্দোলনটা করেছিলেন, যে উদ্দেশ্য নিয়ে সাধারণ একজন নাগরিক আপনার মিছিলে এসে যোগ দিয়েছিল, তার প্রতিনিধিত্ব আর পরবর্তীতে থাকে নাই। আওয়ামী লীগও রাখে নাই, বিএনপিও রাখে নাই, অন্যান্য দল রাখে নাই। 90-এর রূপরেখার কথা আপনার খেয়াল আছে? নিশ্চয়ই 3 জোটের রূপরেখা। স্বৈরাচারের কাউকে কেউ পুনর্বাসন করবে না, দলে নেবে না, কিন্তু কি হয়েছে? স্বৈরাচারের প্রথম নির্বাচনেই দলে নিয়েছে। এখন এসে আমরা মনে করছিলাম, দেশের সাধারণ মানুষ মনে করছিল 90-এ যা ঘটে নাই, বা 90-এ যা ঘটে গেছে, এবার যাতে সেটা না হয়, আমরা একটা আশায় বুক বাঁধেছি। এখনও যে সেই আশাটা পুরোপুরি চলে গেছে আমি সেটা বলবো না। এখনও একটা সম্ভাবনা আছে যে অবস্থার মধ্যে আছে কাছাকাছি আসা উচিত, একটা ঐক্যমতের জায়গাতে আসা উচিত। এখন আসবে কি আসবে না সেটা আমরা জানি না। ধরে নিলাম যদি না আসে, মিনিমাম যে সংস্কারের কথা বলা হচ্ছে, এটা অনেক হাসাহাসি করছে, ছোট প্যাকেজ বড় প্যাকেজ নিয়ে আমরা অনেক হাসাহাসি করছি, রসিকতা করছি। এটা আসলে হাসাহাসি বা রসিকতার ব্যাপার নয়। আমাদের রাজনীতিতে আমরা তো কোনো পরিবর্তন আনতে চাই না। পরিবর্তন আনতে চাই না মানে হচ্ছে জনমানুষের পক্ষে যায় এরকম পরিবর্তন আনতে চাই না। আমরা পরিবর্তন আনতে চাই, আওয়ামী লীগ 16 বছর ধরে পরিবর্তন এনেছে, সেই পরিবর্তন এনেছে যে পরিবর্তনে সে স্থায়ী, চিরস্থায়ী বন্দোবস্ত পাবে ক্ষমতার, সেই পরিবর্তন সে আনার চেষ্টা করেছে। এখন এসে এই যে এটা কিন্তু খুব ছোট ব্যাপার নয়। ছোট ব্যাপার নয় বলছি এই কারণে যে কমিশন গঠন করা হয়েছে, কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, কোনো কোনো কমিশনের কোনো কোনো রিপোর্টে আপনি একমত নন, আমি একমত নই, আলোচনা সমালোচনা হাসি সব হবে, কিন্তু কমিশনগুলো অনেকগুলো সুপারিশ করেছে। ঐক্যমতের জন্য যে জায়গাটা নির্ধারণ করা হয়েছে, সেইখানে সেই সুপারিশগুলোকে আবার তালিকাভুক্ত করা হচ্ছে। কোন সুপারিশগুলোতে সবাই একমত, কোন সুপারিশের দ্বিমত, কোন সুপারিশগুলোতে একেবারেই দ্বিমত নাই, সেরকম একটা তালিকা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর কাছে চাওয়া হচ্ছে যে ব্যাপারগুলোতে আপনি পুরোপুরি একমত হবেন, আমরা সেই সংস্কারগুলো করব। অর্থাৎ কিছু সম্ভাবনা আছে। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ বিএনপির বক্তব্য যদি আপনি খেয়াল করে দেখেন, বা তারেক রহমানের বক্তব্যেও সেই ইঙ্গিত আছে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এই সরকার যতটা পারে ততটা করবে, বাকিটা নির্বাচিত হয়ে যারা আসবে তারা সেই চলমান সংস্কারকে এগিয়ে নেবে। তারা কথা রাখবে কি রাখবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এক ধরনের প্রতিশ্রুতি আছে। আমার ধারণা আবার বিপরীত বক্তব্য আছে যে সংস্কার শেষ করে নির্বাচন। হ্যাঁ, সেটা আছে, কিন্তু সেটা আর এখন অত জোরালোভাবে আর নাই। কেউ কেউ বলছেন কিভাবে বিচার শেষ করে নির্বাচন, অত জোরালোভাবে এখন আর নাই। এখন বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মোটামুটিভাবে একটা পরিষ্কার করে দিয়েছেন, তিনি খুব জোর দিয়েই বলছেন যে নির্বাচন ডিসেম্বরে অথবা সর্বোচ্চ অল্প সময়। সবশেষ বক্তব্য কিন্তু ডিসেম্বরে। হ্যাঁ, আমার ধারণা যে নির্বাচন ডিসেম্বরে, সময় কম, দ্রুত সংস্কার করতে হবে। আমার ধারণা যদি নির্বাচন ডিসেম্বরে না হয় তাহলে সেই নির্বাচন থেকে জানুয়ারির কোনো একটা সামান্য দিক সেদিক, এটা দিয়ে কিছু যায় আসে না। অর্থাৎ নির্বাচনের কিন্তু মোটামুটি একটা অবস্থা আমরা এই জায়গাটাতে দেখছি। যে ওই আলোচনা যেটা আছে যে সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায়, নির্বাচন দিবে না, শেখ হাসিনা পালিয়েছে, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছে, কোনো -2 অহেতুক একটা আলোচনা সামনে আনার চেষ্টা করা হয়েছে। তো এই আলোচনাগুলোর বাইরেও আমি যে সংস্কারের কথা বলছিলাম, যে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ হয়েছে।
সংস্কার মাঠ পর্যায়ে বাস্তবায়ন যাই করুক না কেন, কিন্তু একটা ধারা তৈরি করা গেছে। আর এই গণ অভ্যুত্থানের আপনি যে কথা বলছেন ঐক্যমতের জায়গাতে, যেটা একটা বড় প্রাপ্তি আমাদের, আমার ধারণা যে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন, যারাই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন, আওয়ামী লীগ 16 বছর যেভাবে দেশ চালিয়েছে, কোনো কিছুর তোয়াক্কা না করা, অনিয়ম দুর্নীতিতে তার পুনরাবৃত্তি সম্ভব, তার পুনরাবৃত্তি বাংলাদেশে আর ঘটবে না। যে কোনো রাজনৈতিক দল আসুক ওই একই কাজ করবে না। যে কোনো রাজনৈতিক দল আসুক, ধরেন তর্কের জন্য ধরে নিলাম যে বিএনপি ক্ষমতায় আসলো, ছাত্রলীগ যা করেছে 16 বছর, কোনো অবস্থাতেই বিএনপির ছাত্রদল যে করবে না আমি তা বলি না, নিশ্চয়ই তাদের মধ্যে থেকে অনেকে অনেক কিছু করবে। ওই জায়গাতে কোনোদিনই তার দলকে যেতে দিবে না, কারণ এই অভিজ্ঞতা দেখেছে তারা, এই অভিজ্ঞতাটা তাদের থাকবে বিবেচনায়। আমরা বলি যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেই না, কিন্তু আমার ধারণা যে অন্য যে কোনো সময়ের চেয়ে এবারের শিক্ষাটা রাজনীতিবিদদের মধ্যে, রাজনীতিবিদদের জন্যে একটা কিছু একটা থেকে যাবে। যেমন আওয়ামী লীগের একটা অবিশ্বাস্য রকমের ধারণা হয়েছিল, যেমন তাপস বলেছিল 100 বছরেও আওয়ামী লীগকে নামানো যাবে না, শেখ হাসিনা বলেছিল আওয়ামী লীগ কমপক্ষে 41 সাল পর্যন্ত থাকবে, এবং আন্দোলনে মাঠে থেকে যারা আন্দোলন করেছিল তাদেরও একটা বড় অংশ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও বিশ্বাস করতে তার কষ্ট হয়েছে সত্যিই শেখ হাসিনা পালিয়েছে কিনা। অর্থাৎ শেখ হাসিনা যে কোনোদিন পতন হবে এটা আন্দোলন যারা করেছিল তাদেরও একটা অংশ সেটা বিশ্বাস করতে পারেনি। এইরকম একটা জায়গার থেকে যে শেখ হাসিনাকে পালাতে হলো, মানে দানবীয় শক্তির শেখ হাসিনাকে যে পালাতে হলো, এইটা আমাদের মাথায় থাকবে রাজনীতিবিদদের, আমার ধারণা নিশ্চিত করে মাথায় থাকবে। এই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা আমরা দেখছি তার একটা ইতিবাচক প্রভাব আগামী ইতিবাচক প্রভাব থাকবে। আমরা যেভাবে প্রত্যাশা করছি জাতীয় ঐক্য, সব রাজনৈতিক দল একসঙ্গে হবে, মৌলিক পরিবর্তন আনবে, বাংলাদেশের রাজনীতিতে অন্যায় অনিয়ম দুর্নীতি অনৈতিকতা আর কোনো কিছু থাকবে না, পুরোপুরি হবে না, বহু কিছু থেকে যাবে, সময় লাগবে না বহু কিছু থেকে যাবে। কিন্তু আমার ধারণা যে ওই আগের জায়গাতে যাওয়ার ক্ষেত্রে রাজনীতিবিদদের মাথার মধ্যে একটা কাজ করবে যে না আমি সেই জায়গাতে যাব না। আপনি তারেক রহমানের বক্তব্যগুলো খেয়াল করে দেখেন, এখন মানুষ বলতেই পারে যে না ক্ষমতার বাইরে আছে দেখে এরকম ভালো কথা বলছে, ক্ষমতায় থাকলে হয়তো নাও বলতে পারেন, কিন্তু আমার কাছে তা মনে হয় না। আমার কাছে মনে হয় যে পূর্বের আমরা যে বিএনপিকে দেখেছি, যে বিএনপির আমরা আলোচনা করেছি, সমালোচনা করেছি, তীব্র সমালোচনা করেছি, আমার ধারণা ওই জায়গা তারেক রহমানের এখনকার বক্তব্যগুলো শুনলে আমার কাছে মনে হয় যে ওই বিষয়গুলো সারাক্ষণ তার মাথার মধ্যে থাকে। তার মানে কিছু তো রাজনীতিতে বলার জন্য বলে আর কিছু মিন করে এখন মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে কথাগুলো মিন করে বলছে। আপনি খেয়াল করে দেখবেন বিএনপির বিরুদ্ধে অভিযোগ কি, আওয়ামী লীগ যে জায়গা ছেড়ে দিয়ে গেছে সেই জায়গায় গিয়ে দখল নিয়েছে বিএনপির লোকজন, কথাটা একেবারে অসত্য তো নয়। আমরা যদি বলি ব্যবস্থা নেওয়া হচ্ছে, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি খেয়াল করে দেন প্রায় 1000 খানেক নেতার বিরুদ্ধে, কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা খুব ছোট কথা না কিন্তু। এখন আপনি একটা ইতিবাচক পরিবর্তন নিশ্চয়ই আমরা সামনে আরো দেখব। আরেকটা ছোট বিরতির সময় হয়েছে, ফিরে এসে এবারও সাথে পাবো আশা করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ, গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন। আমাদের আজকের অতিথি জনাব গোলাম মুর্তজা এবং জনাব হাবিবুর রহমান রিজু। রিজু, আপনার কাছে ফিরতে চাই। আমরা দেখছি তরুণ প্রজন্ম এবং রাজনীতিতে তরুণ প্রজন্মের ব্যাপক উপস্থিতি, আগ্রহ, আশা, প্রত্যাশা, সমালোচনা, আলোচনা সব কিছুই আছে। এখানে অনেকগুলো পক্ষ হয়ে গেছে, সবাই কিন্তু সে অভ্যুত্থানের শক্তি, সবাই কিন্তু একই লক্ষ্যে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্তের কথা বলছে, সবাই পুরনো রাজনীতিকে ঝেড়ে ফেলতে চাইছে। তার মধ্য দিয়ে একটি দল গঠন হলো জাতীয় নাগরিক কমিটি, এনসিপি। আপনাদের দল ঠিক একই ধরনের শক্তির দল, সেটি আরও আগে গঠিত হয়েছে। এরপর আমরা দেখলাম যে এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির বিপরীতে আরও একটি দল দাঁড়িয়ে যাচ্ছে আমজনতার দল নামে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা মুর্তজা ভাই বলছিলেন, আমরা সবাই জানি এটি ছিল একটা কমন নির্দলীয় প্ল্যাটফর্ম এই অভ্যুত্থানের, তার আওতায় বাকি সবাই ছিল। সেই প্ল্যাটফর্মটাকে রাখার কথা আগে শুনেছিলাম, পরে জনাব নাহিদ ইসলাম বলেছেন সেটা আর থাকবে না, সমন্বয়ক বলে কোনো পদ থাকবে না, কিন্তু আবার আরেক পক্ষ সেটাকে রেখে দিয়েছেন। এই যে অনেকগুলো পক্ষ হয়ে যাচ্ছে, অনেক বিভক্তি হয়ে যাচ্ছে, তাদের মধ্যে একরকমের প্রতিযোগিতা, সামনে নির্বাচন, এনসিপির সাথে কি আপনাদের এরকম কোনো মানে কি বলবো প্রতিযোগিতা, বা আমি বলছি যে আছে না প্রতিপক্ষ, পক্ষ বিপক্ষ, বা আপনাদের মূল প্রতিপক্ষ তাদেরকে মনে করছেন যেহেতু একই ধরনের জনশক্তির বা তরুণদের দল, ব্যাপারটা কি এরকম? সেই কারণে তাদের ব্যাপারে এত বেশি সমালোচনা শুনছি আমরা। আসলে আপনি এক সমুদ্র প্রশ্ন করেছেন, প্রশ্ন তো ছোট না, এতগুলো কথা বলেছেন না, তাহলে ছোট করে বলি যে এনসিপির সাথে আপনাদের বিরোধটা কোন জায়গায়? এনসিপির সাথে আমাদের নীতিগত কোনো বিরোধ নেই। তাহলে বিরোধটা কোন জায়গায়? মানে
তাদের যেভাবে দল গঠিত হয়েছে, সরকারের প্রশ্রয়, সমর্থন, আশীর্বাদ, এসব কথা আমরা শুনছি, আপনারা বা সেটা পাচ্ছেন না, সেই কারণেই কি এরকম এক ধরনের দূরত্ব বা প্রতিপক্ষ ভাবা? না, তাদেরকে আমরা প্রতিপক্ষ ভাবছি না। আমরা নৈতিকতার জায়গা রাজনীতিতে থেকে, আপনাদের প্রতিপক্ষ কারা? নৈতিকতার জায়গা থেকেই আমরা কথাগুলো বলেছি। তার মানে এখানে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না, আপনারা নৈতিক অবস্থান থেকে এগুলো বলছেন। কিন্তু আপনাদের দলও তো অনেক দিন হয়ে গেছে এবং ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা অনেক বেশি নির্যাতিত দলগুলোর একটি। যদি বলি বিএনপি জামাতের পরে আপনারা বেশি নির্যাতিত হয়েছেন, নতুন দল হিসেবে অনেক বেশি নিগৃহীত হয়েছেন, আপনাদের তরুণদের দল। কিন্তু আছে না যে নির্বাচন মানে প্রতিযোগিতা, এখানে কে কাকে রেখে এগিয়ে যাবে, কাকে হারাবে বা কার চেয়ে বেশি জনসমর্থন পাবে, সেই বিবেচনায় আপনাদের মানে মূল রাজনৈতিক প্রতিপক্ষ কাদের মনে করেন? আসলে এখনকার যে রাজনৈতিক অবস্থা, মানে এই হিসাব করার সুযোগ হয়? এই অঙ্ক আপনার, আমি আগেও বলেছি যে এই সমীকরণ কিন্তু স্পষ্ট না। সেটি কি নির্বাচন ঘোষণা এখানে করলে আমরা পরে? গণ অধিকার পরিষদ পরিষ্কারভাবে কতগুলো জায়গায় আমরা খুব গুরুত্ব আরোপ করেছি। যেমন একটা হচ্ছে গণহত্যার বিচার করতে হবে, লুটপাটকারী, টাকা পাচারকারীদের বিচার করতে হবে, সংস্কার করতে হবে। এই বিষয়গুলোর উপরে আমরা, সংস্কার দাবি তো সবারই, কিন্তু ওই যে কম এখন বেশি বিষয় হচ্ছে কি, নির্বাচনের আগে না পরে। এখন একটু বলতে দেন। সেটা হলো যে সংস্কার বিষয়টা এমন হয়ে গেছে, এই কথাটা না বলে আর কেউ রাজনীতি করতে পারছে না, আপনি মিন করেন আর না করেন। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটা কি? নির্বাচন মানে কি? নির্বাচন মানে হচ্ছে যে 5 বছরের জন্য কোনো দলকে এ দেশটা লিজ দিয়ে দেওয়া। আপনি যেমন খুশি তেমন করে চালাতে পারবেন, যেমন খুশি লুটপাট করতে পারবেন। আগে লুটপাটের সোর্সগুলো কম ছিল, এখন সোর্স অনেক বেড়েছে, লুটপাটের পরিধিও অনেক বেড়ে গেছে। তো এক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, সংস্কারটা কিভাবে হয়? আপনি যদি দুর্বৃত্তদের বিচার না করেন, দুর্বৃত্তদের বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে যদি বের না করতে পারেন, কিসের সংস্কার? 90 সালের পরে ব্যারিস্টার বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে যে সরকার আসলো, ব্যারিস্টার ইশতিয়াক সাহেব আপনার কতগুলো সুপারিশ প্রস্তুত করছিলেন, একটু না বললে হচ্ছে না। এইটা মানে অধ্যাদেশের মাধ্যমে কার্যকরী করবেন, তখন তো এই ক্ষমতা ছিল। এটা আওয়ামী লীগ বিএনপি টের পেয়ে যায়। তো প্রথমে কোন দল ফোন করছিল সেটা ঠিক বলতে পারছি না। ধরুন আওয়ামী লীগই ফোন করলো প্রথম, যে ভাই আপনারা এরকম করছেন, আমরা তো নির্বাচনের পরে এসে করব। এটা নির্বাচিত সরকার করলে ভালো হয় না? এখন যেরকম শুনছি, হ্যাঁ, এই কাজটা, সেম কাজটা বিএনপি আওয়ামী লীগ দুই পার্টি আলোচনা করেই কিন্তু ফোন করেছে, এবং বিকালে ফোন করেছে কিন্তু বিএনপি। তার মানে এই জায়গায় দুই দলের একটা ঐক্য আছে। তখন এইখানে দুই দলের একটা ঐক্য আছে, এবং তখন ব্যারিস্টার ইশতিয়াক বলছেন যে এটা আপনারা নির্বাচিত সরকার এসে করলে তো খুব খুব ভালো হয়। কিন্তু জাতি কিন্তু সেটা দেখেনি। আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব তিক্ত। একইভাবে ১/১১ সরকারও কিন্তু বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছিল, অনেক কাজও হয়েছিল, সেগুলো বাস্তবায়ন হয়। ফলে আমরা রাজনৈতিক দল যারা আছে তাদের মনস্তত্ত্বের যদি পরিবর্তন না হয়, তাহলে আসলে সংস্কারের প্রস্তাব বলেন, সুপারিশ বলেন, এগুলো কোনো কাজে লাগবে না। আরেকটা বিষয় হচ্ছে কি, আরেকটা বিষয় হলো যে আমরা অনেকেই মনে করি যে আমাদের দেশটা পশ্চিমী ইউরোপ অথবা আমেরিকার মতো, এবং ওই ধরনের সুপারিশমালা আমরা এখানে উপস্থিত করি। পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টটা আমি দেখলাম, এখানে নতুন কোনো উদ্ভাবন নেই। কারণ এই সংস্কার প্রক্রিয়া যারা আছেন, নেতৃত্বে আছেন, তাদের অনেকেই পশ্চিমা দেশের নাগরিক বা ওরা মনে করছে ডেনমার্ক কিংবা ফিনল্যান্ড, এই জিনিসটা এখানে চালাতে হবে। এদেশের জনগণের মনস্তত্ত্ব কি, একটা গ্রামীণ সমাজ কিভাবে চলে, এই বিষয়গুলো তাদের বিবেচনা আছে বলে আমার কাছে মনে হয়নি। তারা ইন্টেলেকচুয়াল, কোনো সন্দেহ নেই, অনেক জানেন। সে তুলনায় আমরা একেবারেই, তারা কি বাংলাদেশ সম্পর্কে জানে না? সে তুলনায় অবশ্যই জানেন। কিন্তু এটা আসলে আলাদা একটা বিষয় যে একটি সংবিধান কেমন হবে, এটা একটা দার্শনিকত্বের বিষয়। আপনার জনগণের, আপনার এই বাংলাদেশের জনগণের যে মানসিক অগ্রসরতা, তার পরিপ্রেক্ষিতে আপনার কী হবে সেটাকে বিবেচনা করার বিষয়। আপনি এখন লন্ডনের জনগণের
মূল্যবোধ আর আমার জনগণের মূল্যবোধ কি এক? কিছু বিষয় তো জনগণের দিকেও চোখটা ফেরাতে হবে আপনাকে। তাহলে আপনার সব কিছু বিবেচনায় নিয়ে কিন্তু আপনাকে এটা করা দরকার। কিন্তু আমরা এরকম কিছু দেখছি না। এ যাবৎকালে বাংলাদেশে যা কিছু হয়েছে সব কিছুই হয়েছে কার্বন কপি, এখন যা হচ্ছে সেটাও কার্বন কপি। এবং আপনার যতগুলো মানে মানে জ্ঞানী বলেন, বিশেষজ্ঞই বলেন, তারা অনেকেই, আমি তো প্রত্যক্ষভাবে দেখছি এবং অনেক আলোচনায় তো অংশগ্রহণ করতে হয়, ইন্টারনাল অনেক আলোচনায় তো অংশগ্রহণ করতে হয়, যে আপনার উদাহরণটা নেই জি অমুক দেশে জি এরকম সিস্টেম আছে, কিন্তু সুতরাং আমরা ওইটা করব। দেশজ কায়দায় আমাদের জন্য উপযোগী বাংলাদেশি কিনা? কায়দায় কোনটা উপযুক্ত সেই সেটা জায়গা হয়তো থেকে আমরা- বিষয়গুলো আসলে বিবেচনা করা হচ্ছে না। জি মুর্তজা ভাই, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যে সংস্কার প্রক্রিয়া আমরা দেখছি, যেসব সুপারিশ এসেছে, আপনি মোটামুটি সবই জানেন, এগুলো কি আসলে পশ্চিমা ধ্যান ধারণা চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর? না, আমার কাছে সেটা মনে হয় না পশ্চিমা ধ্যান ধারণা চাপিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে কিছু কিছু বিষয় আছে আমার নিজের কাছেও মনে হয়েছে যে এই বিষয়গুলো এরকম না হয়ে হয়তো অন্যরকম হতে পারতো, কিন্তু এর মধ্যে আবার অনেক প্র্যাকটিক্যাল অনেক বিষয় আছে। আমি সংস্কারের বিষয়টিকে আসলে ওইভাবে একটু আলাদাভাবে দেখি। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সংস্কার যে প্রক্রিয়াতে চাওয়া হচ্ছে, বাস্তবে গিয়ে এই সংস্কারটা কি যে খুব বেশি ফলপ্রসূ হবে, আমার কাছে সেটা মনে হয় না। খুব কম জিনিসই শেষ পর্যন্ত গিয়ে বাস্তবায়ন হবে মানে বলে, ঐক্যমত হবে খুব কম বিষয়, খুব কম, এটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা। যেগুলো হবে তার বাস্তবায়ন কতখানি হবে? সেই বাস্তবায়ন মোটামুটিভাবে হবে, সেটাও আমি খুব আশাবাদীর জায়গা না। কিন্তু এই সংস্কারের এই পুরো প্রক্রিয়াটাকে আমি যেভাবে দেখি, যে জায়গাটাতে আমি আশাবাদের জায়গাটা দেখি, যে এই ফ্যাসিজমের পতনের পরে আমরা একটা নির্বাচনী ধারায় ফিরব। পরবর্তী নির্বাচন, অর্থাৎ একটা সরকার, এবারে যে সরকারটি নির্বাচনের জনগণের ভোট পেয়ে ক্ষমতায় আসবে, 5 বছর পরে গিয়ে আরেকটি যে নির্বাচন হবে, আমি ধরে নিচ্ছি সেই নির্বাচনটিও জনগণ ভোট দিবে, এরকম নির্বাচন হবে। আর এবারের নির্বাচনে, সেটা জানুয়ারিতে হোক, ডিসেম্বরে হোক, যখনই নির্বাচনটা হোক, সেই নির্বাচনে যে দলটি বিজয়ী হবে, এখানে তো জোট হবে, জি কে কার সঙ্গে যাবে এখনও পরিষ্কার নয়। অনেকেই অনেককে টানছে, আমার সঙ্গে আসো। যে আমার সঙ্গে আসো বলে টানছে, সে আসলে তার সঙ্গে যেতে চায় না, সে যেতে চায় আরেকজনের সঙ্গে, সেটা নিয়ে টানাপোড়েন আছে। শেষ পর্যন্ত গিয়ে মেরুকরণটা কী হবে আমাদের কাছে এখনও স্পষ্ট নয়। যে মেরুকরণটা হবে এবং যে দলটি বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে, আমার ধারণা, যে জায়গাটাতে আমি আশাবাদী, আরও যে ছোট ছোট বহু শক্তি থেকে যাবে, আমার ধারণা ওই সরকারের বিপরীতে গিয়ে এই ছোট ছোট শক্তির একটা বড় ঐক্য হবে। এই বড় ঐক্য হলে এরা দল হিসাবে যদি ছোটও হয়ে থাকে, কিন্তু ভয়েসের ক্ষেত্রে ছোট নাও থাকতে পারে, প্রভাবটা বেশি থাকবে। প্রভাব থাকবে। অর্থাৎ যে দলটি ক্ষমতায় যাবে, সেই দলটি একচ্ছত্র ক্ষমতা পেয়ে যাবে না, ওই স্বাধীনতা পেয়ে যাবে না যে অন্যদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে তারা যা ইচ্ছে তাই করবে। অর্থাৎ জনমতের যে আওয়াজ, তার একটা অংশ এই জায়গাটাতে থাকবে, এবং ওইটা আমাকে অনেকখানি আশাবাদী করছে, সংস্কার পুরোপুরিভাবে সফল না হলেও। এটাই হচ্ছে আমার কাছে মনে হয় এবারের এই গণ তার মধ্যে দিয়ে আমরা হয়তো নতুন, হ্যাঁ, এবারের এই গণ অভ্যুত্থানের একটা অন্যতম কি বলা যায়, একটা ভালো দিক, যেটা আমরা আগামী রাজনীতিতে দেখতে পারি বলে আমার কাছে মনে হয়। এবং তার মাধ্যমে আমরা গণতন্ত্রের একটা উন্নততর রূপ হয়তো আমার আমরা ধারণা। দেখব, যাত্রা শুরু হবে হয়তো। অনেক ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা, অনেক ধন্যবাদ জনাব হাবিবুর রহমান রিজু। যারা অনুষ্ঠান দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। শুভরাত্রি।